এর ভিতরে ঢুকে যায়। এটাকে বলছে ইন্টারকস্টাল স্পেস ডিভিশন। কষ্ট করে শ্বাস নিলে এই যে হার্টটা বের হয়, হার্টটা বের হয়, ঠিক আছে? এই শ্বাসগুলো মানে শ্বাস নিতে কষ্ট হবে, এগুলো দেখে আমরা বলি তার শ্বাসকষ্ট। তাইলে কি ট্রিটমেন্ট দিবেন নিউমোনিয়াতে? প্রথমে আপনার একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু ইনফেকশন আছে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক নিউমোনিয়ার ক্ষেত্রে স্ট্রং অ্যান্টিবায়োটিক দিতে হবে। এর জন্য আমরা কি দিই? ইনজেকশন। সেফটি একজন ইনজেকশনের নাম, ইনজেকশনের নাম সেফটি একজন। এখন রোগী যদি না নিতে চায় ইনজেকশন, জোর করা তো যাবে না। আমাদের কাজ আছে ট্রিটমেন্ট জানানো, যে আপনার ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন লাগবে, ঠিক আছে? প্রতিদিন একটা করে 7 থেকে 14 দিন। অ্যান্টিবায়োটিকের ডোজ হচ্ছে 7 থেকে 14 দিন। যদি ইনজেকশন নিতে না চাই রোগীকে বলবেন যে আরো বাড়তেও পারে, কমেতেও পারে, কিন্তু কনফার্ম আপনি অ্যান্টিবায়োটিক একটা ইনজেকশন লাগবে, সেখানে আপনি যেহেতু ইনজেকশন নিচ্ছে না, তখন আমরা মুখে দিই সিপিক্সিন, অ্যাজিথ্রোমাইসিন। নিউমোনিয়াতে আমরা কি দিই? সিপিক্সিন। অ্যাজিথ্রোমাইসিনের উপরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কি দিই? অ্যাজিথ্রোমাইসিন। আর লাঞ্চের ভিতরে হলে সিপিক্সিন, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই ব্যাকটেরিয়া মারার পরে আমার কি কাজ? সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক মানে তার কাশি আছে, তার শ্বাসকষ্ট আছে, তার জ্বর থাকতে পারে, এগুলো ট্রিটমেন্ট। এগুলো কি ট্রিটমেন্ট দেবেন? জ্বরের জন্য প্যারাসিটামল, কাশির জন্য একটা অ্যান্টিহিস্টামিন দেবেন বা কফ সিরাপ। তারপরে শ্বাসকষ্ট হলে যে মন্টিলোকাস, মনাস। আর নেবুলাইজেশন করতে হবে। নেবুলাইজেশনটা দেখে রাখেন, এটা দেখা না, তাই না? নিউমোনিয়াতে নেবুলাইজেশন লাগবে। নেবুলাইজেশনটা হ্যাঁ, নেবুলাইজেশনটা তো আমরা তো লেট হতে না, আমাদের প্রয়োগ করা শিখতে হবে। যেমন 100 ক্লাস শিকার করতে গেলে যেমন আরো বডিকার, আমাদের এইটা দেখতে হবে 100 ক্লাস বডিকার, ডরসাল, হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখতে হবে। এগুলো তো আমরা এটা প্র্যাকটিক্যালে দেখানো হবে, শেখানো হবে। প্র্যাকটিক্যালে আপনি কয় মাসের কোর্স? শেষের দিকে হবে, শেষের দিকে আপনার প্র্যাকটিক্যালটা হবে, ঠিক আছে? তাহলে নেবুলাইজেশনটা নিউমোনিয়ার ক্ষেত্রে অবশ্যই লাগবে। সিম্পটম থেকে নিউমোনিয়া মনে হচ্ছে, কিন্তু কনফার্ম করবেন কিভাবে? কনফার্ম তার নিউমোনিয়া, এটা কিভাবে করবেন? এটা আমরা বুকের একটা এক্সরে করি। কি পরীক্ষা করা হয়? বুকের এক্সরে, চেস্ট এক্সরে। PA ভিউ, পরীক্ষাটার নাম কি? চেস্ট এক্সরে PA ভিউ। এক্সরে রিপোর্টে লেখাই থাকবে নিউমোনিয়া। অনেক সময় নিউমোনিয়াকে বলা হয় কনসলিডেশন। আপনি যদি রিপোর্টে এরকম ভাষা দেখেন, কনসলিডেশন,
এটা দেখলে তো রোগীরা বুঝবে না তার কি হয়েছে। করতে পারে কনসালটেশন, কিন্তু বুঝলো না তার নিউমোনিয়া। কিন্তু আপনার ডাক্তার হিসাবে বুঝতে হবে এটাই কনসালটেশনটা নিউমোনিয়া। নিউমোনিয়া না হলে সলিড মানে কি? শক্ত। সলিড মানে এই জায়গাটা তো শক্ত হয়ে যায়, যার কারণে তো চেঞ্জ হতে পারে। এই জন্য আমাদের মেডিকেল একটা টার্ম আছে কনসালটেশন। যদি রিপোর্টে কনসালটেশন লেখা থাকে তাহলে আপনি কি বলবেন? রোগী নিয়ে নিউমোনিয়া। ঠিক আছে। তারপরে কি ফিভার? ফিভার মানে হচ্ছে জ্বর। ফিভার তো কোনো রোগ নাই, ফিভার হচ্ছে রোগের লক্ষণ। আমাদের শরীরের ভেতরে যে কোনো ধরনের রোগ হোক না কেন, এটা কিভাবে প্রকাশ করে রোগী? রোগীর প্রকাশ করার ভঙ্গি কি কি? যে কোনো রোগ দুইটা কথা বলব, একটা হচ্ছে জ্বর আর নাইটে ব্যথা। শরীরের ভিতরে যদি কোনো সমস্যা হয়, রোগীর দুইটা কমপ্লেন, একটা জ্বর, নাইটে ব্যথা। এই দুইটা না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যাবেন। আপনি খাইতে ভালো লাগছে না, পেট ফুলে যাচ্ছে, পেট খাবার থাকতেছে, পায়খানা দু একদিন পর পর হচ্ছে বা দিনে 2 বার হচ্ছে, সমস্যা নেই। যদি পেটে ব্যথা হয় তাহলে চলে যাবে। যদি জ্বর হয় তখনই আপনি ডাক্তারের কাছে যাবেন। তাহলে ব্যথা এবং জ্বর হচ্ছে কমন দুইটা সিমটম, যেটা শরীরের ভিতরে যে কোনো ইনফেকশন জন্য যায়। তাইলে জ্বর সাধারণত ইনফেকশনের কারণে আসে। জ্বর সাধারণত ইনফেকশন। কি কি ইনফেকশন হইতে পারে এখানে আপনি কিছু উদাহরণ দিতে, আরটিআই, ইউটিআই, জিআইটিআই। আরটিআই, ইউটিআই এবং এআরটিআই, এগুলোর মানে কি? আরটিআই মানে 8 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আরটিআই মানে কি? কিছুক্ষণ আগে পড়ালাম, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, মানে প্রস্রাবের ইনফেকশন। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন। জিআইটিআই, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মানে এলিমেন্টারি। ওই যে কিছুক্ষণ আগে বললাম পেটের সমস্যা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন, পেটের সমস্যা। তাহলে এই ধরনের কোনো ইনফেকশন হইলে জ্বর আপনি প্রকাশ করবে। আর কি কারণে জ্বর আসতে পারে? ইনফ্লামেশন, যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এগুলো যদি ইনফ্লামেশন হয় তাইলেও জ্বর আসতে পারে। অটো ইমিউন ডিজিজ এবং হরমোন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি? এগুলো খুব খারাপ একটা রোগ। অটো ইমিউন ডিজিজ, আপনার বডি সেল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আপনার দেশের পাবলিক যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বলবে যে দেশ এখন বড়,
দেশে যদি জ্বর আসি যায় শরীরের ভিতর কি হবে? দেশ গরম হওয়া মানে কি দেশে জ্বর আসছে। শরীরের ভিতরেও এরকম আমাদের যে সেল এগুলো বিভিন্ন সময় নিজে ইনফেকশন তৈরি করে, তখন শরীরে জ্বর এসে যায়। এটাকে বলা হচ্ছে অটোইমিউন ডিজিজ। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো নিজেই তৈরি হয় শরীরে, তখন জ্বর আসে, এটাকে বলা হয় অটোইমিউন ডিজিজ। এবং কিছু হরমোনাল কারণে জ্বর আসে, এটা হচ্ছে হরমোন। যে কোনো কারণে হোক না কেন জ্বর আসলে আমার কাজ হচ্ছে, জ্বর মানে কি টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচারটা নর্মাল করা হচ্ছে আমার কাজ। তাহলে বডির টেম্পারেচার নর্মাল কত? বডির নর্মাল টেম্পারেচার 98.4 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। ঠিক আছে। ঠিক আছে, যখন 98.4 মানে কি 99, এটাকে আমরা বলছি নরমাল। তাহলে 99 এর উপরে গেলে জ্বর। 99 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট এই জ্বরটুকু বলছে মাইল্ড টেম্পারেচার বা মাইল্ড ফিভার। 102 থেকে 104 এটা হচ্ছে মডারেট। আর 104 এর উপরে মানে 105 থেকে হচ্ছে হাই ফিভার। তাহলে হাই ফিভার কি জিনিস? 104 এর উপরে যে জ্বর সেটাকে বলছে হাই ফিভার। হ্যাঁ 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 আমি আসছি। আর 10 মিনিট লাগবে। ঠিক আছে, জ্বরের ক্লাসিফিকেশন এখন করা নাই, কিন্তু এই যে মডারেট এবং হাই ফিভার হইলে কিছুক্ষণ আগেও বলছিল ডোজের ডোজ মনে করছে সাপোজিটরি 102 এর বেশি হইলে কিন্তু রোগীকে ডোজ দিতে হবে, সাপোজিটরি দিতে হবে। এই জিনিসটা অনেকেই জানে না যে বলে কি জ্বর বেশি হইলে ডোজ দিবে। জ্বর বেশি কত? 2 এর উপরে কি? 2 এর উপরে। দুইয়ের কমালে দিলে 2 এর নিচে যদি দেয় শরীর ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তখন আমার ট্যাবলেট অথবা বাচ্চাদের সিরাপ। ঠিক আছে, ট্রিটমেন্ট কি? যেহেতু ইনফেকশনের কারণে যদি জ্বর আসে তখন আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা কারণ অনুযায়ী যে কি ইনফেকশন। এই জন্য অ্যান্টিবায়োটিকটা স্পেসিফিক বলা যাচ্ছে না কোনটা লাগাবে। ইউটিআই হইতে পারে, আরটিআই হইতে পারে, ইউটিআই আবার ইনফ্লামেশনের কারণে হইতে পারে। এটা কারণ অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর মেন কি আমার ট্রিটমেন্ট জ্বরের প্যারাসিটামল 6 ঘন্টা পর পর ট্যাবলেট, 8 ঘন্টা পর পর সাপোজিটরি দেবে। এটা অনেকে বলবে কতক্ষণ পর পর বলবে? 8 ঘন্টা পর পর দেবে। আর ওই যে ভিটামিন সি, গাম, হ্যাঁ এগুলো রেসপন্সিং করতে হবে। ঠিক আছে, তাহলে জ্বরটা আপনি মেনলি কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করা যাবে। আর টেম্পারেচার যদি শরীরে বেশি থাকে তাহলে কি সমস্যা থাকে এটা আপনি জানতে হবে। আপনি জ্বরটা কমানো এত জরুরি কেন? আপনি মনে করেন কি রোগ ওইটি বলতেন, কিন্তু জ্বর বা টেম্পারেচারটা কমায় রাখা কি জরুরি? আমাদের হেড, মাথা, ব্রেন, এটা হচ্ছে হেড অফিস। আপনি যদি
যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য যাই বলেন কেন, ওদের যে হেড অফিস থেকে সব কিছু কন্ট্রোল করে, সেখানে যদি গ্যাঞ্জাম হয় তাহলে শাখা অফিসগুলো কিন্তু চলবে, তাই না? এখন আপনার শরীরের তাপমাত্রা বেশি সমস্যা না, যদি হেড অফিস গরম হয়ে যায় সেই সারা শরীরে কিন্তু গরম। এজন্য ব্রেন যাতে ঠান্ডা থাকে সেই কাজ করতে হবে, টেম্পারেচার কম রাখতে হবে। আমার ব্রেনের যে সেল, এটা হচ্ছে মোট কথা, ব্রেনের যে সেল এটা হচ্ছে প্রোটিন। এটা কি প্রোটিন? আমার ডিমের সাদা অংশ আছে না, সাদা অংশটা কি প্রোটিন, ডিমের সাদা অংশটা প্রোটিন। যখন ডিমের ভিতরে থাকে তখন কি থাকে তরল, যখন গরমে দিবেন তখন কি হবে জমে যাবে না? যেমন গরম পানির মধ্যে যেটা ডিম সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়া মানে থাকে প্রোটিনটা জমে যাবে, এটা কি সেদ্ধ হওয়া বলছে? আপনি ব্রেন সেল যদি সেদ্ধ হয়ে যায়, জমে যায়, তাহলে কি আর কাজ করবে? সেদ্ধ ডিমে কোনোদিন বাচ্চা হয়, কিন্তু লিকুইড থাকলে তার মানে কাজ করতেছে। একই ঘটনা ঘটবে, যদি টেম্পারেচার বেশি থাকে ব্রেন আছে প্রোটিনটা জমে যায়, ব্রেন আর কাজ করে। এই জন্য আপনি কি কারণে জ্বর আসলো অনেক সময় হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। ব্রেন যখন জ্বর বিষয় তখন সে কিন্তু আসলে সে বুঝতে পারছে না, তার ব্রেন কন্ট্রোলে আসছে। এই জন্য যে কোনো কারণে জ্বর আসুক না কেন আপনি জ্বরটা আগে কমাই। আচ্ছা, জ্বর কমানোর একটা আপনি ভালো ফর্মুলা বলি, তাহলে ডিম সেদ্ধ হয়ে যাবে, না হলে কি হবে? একটা রুমে যদি এসি চলে, সেই রুমটা আটকাই দেওয়া হয় কেন? বাইরে না যায়, সেই কারণে নাকি বাইরে গরম ভিতরে আসে, সেই কারণে বাইরের গরম ভিতরে না আসতে পারে, বাইরের গরমটা যাতে ভিতরে না আসে সেই কারণে রুম আটকে। তার মানে হচ্ছে গরমের ধর্ম হচ্ছে ঠান্ডার দিক যাওয়া, গরমের ধর্ম কি? এখন আপনি জ্বর আসছে, মাথাটা ঠান্ডা করার জন্য পানি ঢালছে, মাথা ঠান্ডা করার জন্য পানি ঢালছে, তাহলে কি হবে? শরীরের যে গরমটা এটি মাথায় উঠে যাবে। এসি রুমের মতোই অবস্থা, যেদিক ঠান্ডা ওই দিক গরম ঢুকে যাচ্ছে না, তাহলে আপনি মাথা যদি ঠান্ডা করেন তাহলে শরীরের তাপমাত্রা মাথায় উঠে যাবে। তাহলে কি করতে হবে? শরীর আগে ঠান্ডা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আগে শরীর মুছাইতে হবে, তারপরে মাথায় পানি। আর আপনি যদি মাথায় আগে পানি দেন তাহলে শরীরের তাপমাত্রা মাথায় উঠে, মাথায় যে প্রোটিন জমে। কিন্তু আমাদের দেশে এটা জানি না। এই জন্য আমি বলছি এইগুলো আপনি শিখতে হবে, ক্লাস না করলে শিখতে পারবেন। ঠিক আছে? তাইলে আমরা স্পঞ্জিং করার নিয়ম হচ্ছে সবসময় হচ্ছে ইয়ে করা, আগে শরীর মুছানো, তারপরে মাথায় পানি। আর একটা জিনিস বলি, নর্মাল আপনি উদাহরণে বলি, আপনি যখন এসির থেকে গরমের মধ্যে পা দিলেন তখন আপনি শীত করবেন, হঠাৎ করে যখন যাবেন শরীর একটু মনে হলো যে কাঁপুনি দিয়ে উঠবে। যখন শীতের থেকে বাইরে গেলেন তখন মনে হবে একটু শীত করবে। ঠিক আছে? তার মানে বডি যে ঠান্ডাটা অ্যাডজাস্ট হয়ে গেছিল গরম পায়ে, এটা কিন্তু তার হচ্ছে একটা ঝাঁকুনি দিল ওই মেকানিজমে যাওয়ার, গরমের মেকানিজমে যাওয়ার। আপনি শরীর যখন গরম জ্বর, তখন আপনি যদি ঠান্ডা পানি দেন তখন কিন্তু শরীরটা একটু ঝাঁকুনি দেবে, শরীরটা কাঁপবে। এই জন্য গা মোছানোর নিয়ম হচ্ছে হালকা কুসুম গরম পানি, তারপরে আস্তে আস্তে আপনি নর্মাল পানি খেতে।
প্রথমে যদি ঠান্ডা পানি জানি চলে সেটা মানে অসুখ কাঁপুনি অনেক সময় কাঁপুনি হয়ে যেতে পারে। কাঁপুনি। এগুলো শিকার জিনিস। আর আসলে আপনার এই মহিলারা বেশিরভাগ শিখতেছে হ্যাঁ তারা তো দেখছে শিখি নাকি, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা আছে প্রথম 6টা ট্রিটমেন্ট কিভাবে শিখলাম, একটা অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল, আর পরে শিখলাম কি নিউমোনিয়ার ফিভার। আজকে এত দূরেই থাকুক, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু আমার জানতে হবে, প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো থাকতে হবে। শীট মুখস্থ করে রিডিং করে লাভ নেই। সেই হিসাবে আপনি মেডিসিন দিতে হবে। এটা কেমন